এটি ওনার পাঠানো দ্বিতীয় ঘটনা। ঘটনাটির সময়কাল 1973 সালের দিকে। তখন ওনার দাদা একজন টকবগে যুবক, 25 কি 26 বছর বয়স হবে তখন। সময়টা ছিল বর্ষাকাল। সেই সময়ে ওনাদের এলাকায় অনেক পানি হয়েছিল। চারদিকে ফসলি জমি বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। অধিকাংশ বাড়িঘরগুলোই বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে ওনাদের যে বাড়িটা, মানে ওনাদের দাদা বাড়িটা, এই বাড়িতে পানি উঠেছিল না, কারণ বাড়িটা বেশ উঁচু ছিল। ওনার দাদার যে নানা বাড়ি, সেই বাড়ি ছিল আবার ওনাদের পাশের এলাকাতেই। সেখানেও কিন্তু বন্যার পানির ব্যাপক বেশি হয়ে গিয়েছিল আর কি। তো সেই কারণে ওই বাড়ির যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা আবার এখানে চলে আসেন। আর আত্মীয় স্বজন বেশি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই প্রথমত একটু সমস্যা তো হয়। তারপরও যেহেতু ওনারা যুবক মানুষ ছিলেন, সকলের খাবার দাবার অ্যারেঞ্জ তো করতে হবে। আর বন্যার সময় তো আসলে ধান বা অন্যান্য জিনিসগুলো থেকে মাছ খাওয়া, মানে মাছ খেয়ে পেট ভরানোটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ ধান তো অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে, অনেকের বাড়িতে পানি উঠে গিয়েছে, ধানগুলো ভিজে নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য রান্না করাটাও তো স্বাভাবিক মানে ছিল না ওইভাবে, মানে ভাত রান্না করাটা। এই জন্য ওনারা মূলত মাছের উপর ওই কিছুদিন নির্ভরশীল হয়েছিলেন। এই কারণে কি করতেন, ওনারা মাছ ধরতেন, মোটামুটি সারাদিনই মাছ ধরতেন। ওনার দাদার আবার মাছ ধরার কিন্তু ছিল ব্যাপক নেশা। আর ওনার দাদার নানা বাড়ি থেকে যে লোকগুলো এসেছিল, আত্মীয় স্বজন এদের মধ্যে ওনার মামাতো ভাই ছিল। মূলত এই ঘটনাটি ঘটেছিল তার ওই মামাতো ভাইকে কেন্দ্র করে। বন্যার কারণে আশেপাশে কিন্তু প্রচুর দেশি প্রজাতির মাছ পাওয়া যায়। ওনার দাদা আর ওনার যে মামাতো ভাই এবং ওই এলাকার যারা যুবকরা ছিল, তারা প্রতি রাতেই কিন্তু মাছ ধরতে যেত। দিনের বেলা তো ধরতোই, রাতের বেলাও ধরতো। আর রাতের বেলা ওনারাও যেহেতু বেরোতেন, প্রতি রাতের ন্যায় তারা, মানে এই রকুনুজ্জামান তালুকদারের দাদা এবং তার মামাতো ভাই, তারা বের হয়েছেন। তাদের আবার নৌকা ছিল না। তারা কি করেছেন, যে কলা গাছ কেটে সেটা দিয়ে ভেলা তৈরি করেছেন, আর ঝাঁকি জাল নিয়ে বের হয়েছেন। আর মাছ ধরার জন্য, মানে মাছ রাখার জন্য আর কি, একটি ঝুড়ি ছিল তাদের। তো ওনারা মাছ ধরা শুরু করেছেন। ওনারা একা না, গ্রামের আরো অনেকেই আছে, বিভিন্ন জায়গা দিয়ে মাছ ধরছেন। মূলত ঝাঁকি জাল দিয়ে মাছ মানে সবাই ধরার চেষ্টা করছিলেন ওই সময়। ওই রাতে হালকা বৃষ্টি হচ্ছিল। রাতের বেলা তারা রাতের খাবার খেয়ে ওই ঝাঁকি জাল নিয়ে বের হয়েছেন। আর অন্যান্য দিন তারা যে মাছ পেতেন, সেই তুলনায় ওই রাতে তারা বেশ কম মাছ পাচ্ছিলেন। এই কারণে ওনার দাদার মামাতো ভাই ওনার দাদাকে বলেন, ভাই চল আজকে অন্যদিকে যাই, এই সাইডে মাছ মনে হয় আর পাওয়া যাবে না। ওনার দাদা মাছের নেশায় এতটা পাগল ছিল, সে বলল চল শ্মশানের দিকে যাই, এদিকে আসলে মাছ পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা সবাই জানতো ওই দিকটাতে কেউ যায় না। আবার কি হয়েছিল, বন্যার কারণে শ্মশানের ওই এলাকাটাও কিন্তু প্লাবিত হয়ে গিয়েছিল। যাই হোক, ওনারা দুজন মিলে ওই ভেলা চালিয়ে শ্মশানের দিকে যায়। তো সেখানে গিয়ে তারা যে খুব বেশি মাছ পাচ্ছিল বিষয়টা এরকম না, কিন্তু ওই যে স্বাভাবিকভাবে তারা যে মাছ পেত আর কি, স্বাভাবিক ভাবে কর্মকাণ্ড করতে গিয়ে যে ধরনের মাছ পেত, ওইখানে আবার ওইভাবে মাছ পাচ্ছিলেন। মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে তাদের যে মাছের যে ঝুড়ি, সেই ঝুড়িটা মোটামুটি পূর্ণ হয়ে গিয়েছে। তখন চিন্তা করে চল চলে যাই, জায়গাটা তো ভালো না, কেউ তো আসে না এদিকে, আমাদের বেশিক্ষণ থাকার দরকার নেই। তো তারা যখন যাওয়ার জন্য আগাচ্ছেন,
ওই যেতে যেতে আবার কি হয় যে যখন একটু ক্লান্ত হয়ে পড়েন তখন একটু থামেন, তখন কেউ আবার একটু ঝাঁকি জাল ফেলেন যে ঠিক আছে আবার একটু ট্রাই করি। তো কিছুটা ভেলা আগানোর পর একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন, যখন একটু গতি কমে গেছে তখন ওই দাদার যিনি মামাতো ভাই উনি আবার কি করেছেন, জাল ফেলেছেন। জাল ফেলার পর ওনার কাছে মনে হচ্ছে জালে বড় কোনো মাছ আটকা পড়েছে। উনি টানার চেষ্টা করছেন কিন্তু একা উঠছে না। তখন ওই রুকনুজ্জামান তালুকদারের যিনি দাদা আর কি, তখন বলেন যে এই জালটা আমার কাছে দে, তুই নিচে নাম, নিচে নেমে মাছটাকে ধর। তো উনি কি করেন, ওই ভেলা থেকে নিচে নামেন, কিন্তু নিচে নেমে দেখতে পান যে আসলে এটা ওনার যে হাইট, এই হাইট থেকেও আরো বেশি মানে গভীর। তো উনি তো গভীর হলে তো এভাবে মাছ ধরতে পারবেন না। তখন উনি আবার লাফ দিয়ে এবার ভেলার উপর উঠে আসেন। উঠে আসার পর দুজন মিলে জালটা টানা শুরু করেন। টানতে টানতে তারা মানে ক্লান্ত হয়ে পড়েছে, মনে হচ্ছে বিশাল মাছ আটকেছে। কিন্তু একটু পরে ওনারা বুঝতে পারেন যে আসলে বিশাল কোনো মাছ না, খুব আজব এবং ভয়ঙ্কর একটা জিনিস ওই জালের মধ্যে আটকা পড়েছে। সেটি হলো তারা দেখতে পান যে একটি হাতটা কবজি থেকে নিচের অংশ, মানে 5 আঙ্গুল কবজি, এবং দেখে বোঝা যাচ্ছে এটা কোনো মহিলা মানুষের হাত। কারণ হলো ওই হাতের একটা আঙ্গুলে একটি স্বর্ণের আংটি চকচক করছিল, কিন্তু হাতটি কাটা। তো কাটা হাত দেখে রুকনুজ্জামান তালুকদারের দাদা খুব ভয় পান। তিনি বলেন যে এটা ধরা যাবে না, ফেল তাড়াতাড়ি, চলে যাই এখান থেকে। ভূত প্রেতের জায়গায় চলে আসছি, শ্মশান চারদিকে, হ্যাঁ, এর মাঝখানে চলে এসছি মাছ ধরতে, তাড়াতাড়ি ভাগ। কিন্তু ওনার যে মামাতো ভাই সে বলে যে আরে ধুর, অযথা ভয় পাস না, তুই দেখ এই আঙ্গুলে একটা স্বর্ণের আংটি আছে, এটা খুলি। তখন উনি কি করেন, আংটিটা খোলার চেষ্টা করেন। খোলার চেষ্টা করলেও উনি পারছিলেন না, মানে ওই আংটিটা হাতের সাথে মানে আঙ্গুলের সাথে আটকে ছিল আর কি। উনি যখন বারবার চেষ্টা করার পরেও খুলতে পারছিলেন না, তখন ওনার ভেলায় থাকা যে একটি কাঁচি রয়েছে, এই কাঁচিটা কি করতেন, মাছ ধরার সময় অনেক সময় কি করতো, ওই সাপ জালের ফাঁক ফুকরে ঢুকে পড়তো, তখন বের করা যেত না। তখন ওই সাপ মাঝখান দিয়ে 2 ভাগ করে ফেলতো, কেটে ওই সাপ জাল থেকে বের করত। এই জন্য মূলত কাঁচিটা উনি রেখেছিলেন। উনি চিন্তা করেন যে কাঁচি দিয়ে এই আঙ্গুলটা কেটে ফেলবো, আঙ্গুলের জয়েন্ট রয়েছে যেখানে, ওইখান থেকে কেটে ফেলবো, তারপর ওই আংটিটা বের করে ফেলবো। কারণ এটা তো কবজি থেকে নিচের অংশ, এটা তো কোনো মানে ফুল বডিও না। তখন ওনার দাদা নিষেধ করছিলেন, কিন্তু ওনার মামাতো ভাই লোভে পড়ে ওনার নিষেধ শুনছিলেন না। উনি কাঁচিটা যখনই আঙ্গুলে লাগিয়েছেন, নিস্তেজ হাত হঠাৎ করে কই মাছের মতো লাফালাফি শুরু করে দেয়। আর যখনই ওই কাঁচিটা লাগিয়েছিলেন, লাগানোর সাথে সাথে কিন্তু আঙ্গুল দিয়ে রক্ত পড়া শুরু হয়। আর রক্ত পড়ার সাথে সাথে শুধু যে লাফালাফি শুরু করেছে তা না, হঠাৎ করে একটা মহিলার কণ্ঠে একটা চিৎকার ভেসে ওঠে। আর ভেসে ওঠার সাথে সাথে ওনারা দুজনই খুবই ভয় পান। আর ওনাদের চোখের সামনে ওই হাতটি আবার লাফ দিয়ে পানির মধ্যে মিলিয়ে যায়। সকলের যখন জ্ঞান ফেরে, মানে ওনাদের দুজনেরই যখন জ্ঞান ফেরে, তখন তারা নিজেদের বাড়িতে আবিষ্কার করেন। তখন তারা জিজ্ঞেস করেন যে আমাদেরকে কে আনলো। তখন বলে যে তোমরা ভেলার উপরে ভাসছিলা দুজনই সেন্সলেস অবস্থায়, ভাগ্যিস ভেলা থেকে নিচে পড়ে যাও নাই। তখন অন্য লোক মাছ ধরছিল, ওই ভেলা ভাসতে ভাসতে শ্মশানের ওই দিক থেকে আসছিল। তখন একজন দেখে ফেলে, তখন সে আরো অনেকজনকে ডাকে, তখন তোমাদেরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তো ওনারা যে এই অপকর্মটা করেছিলেন, যে আঙ্গুলের
আঙ্গুল থেকে আংটি নেওয়ার চেষ্টা করেছিলেন, এটি প্রথমে বাড়িতে কাউকে বলেননি। এরপর মাত্র 2 দিনের মাথায় যেটা হয় সেটা হলো এই রুকনুজ্জামান তালুকদার ভাইয়ের দাদার যে মামাতো ভাই, ওনার আঙ্গুলটা ফুলে ওঠে, একটা আঙ্গুল ফুলে ওঠে, যেই আঙ্গুলটাতে ওই হাতের আংটি ছিল ঠিক ওই আঙ্গুলটা। তো সকলে মনে করেছে যে ওইখানে হয়তোবা কোনো পোকা কামড় দিয়েছে, উনিও সেটাই মনে করেছিলেন যে কোনো পোকা কামড় দিতে পারে, যার কারণে আঙ্গুল ফুলে ওঠে। অনেক সময় আমরা দেখি যে ভীমরুল বা বলতা এই ধরনের জিনিস যদি আমাদের হাতে কামড় দেয় বা আঙ্গুলে যদি কামড় দেয়, আঙ্গুল যেভাবে ফুলে ওঠে ওইভাবে ফুলে উঠেছিল। কিন্তু এই ফুলে ওঠাটা এটা কোনোভাবে কমছিল না এবং যন্ত্রণা খালি বাড়ছে আর বাড়ছে। ডাক্তার দেখানো হয়, ডাক্তার কিছু ওষুধ দেন, তাতে কোনো লাভ হয় না। ওই আঙ্গুলের একটি জায়গায় ঘা সৃষ্টি হয় এবং ঘা আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকে। ওই সময় যে ট্রিটমেন্ট ছিল, ঢাকায় এসে ট্রিটমেন্ট করা বা যেটা করা যায় ওনারা চেষ্টা করেছিলেন, এবং এই ঘাটা এত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে একটা সময় হাতের কনুই পর্যন্ত চলে আসে। তখন ডাক্তারের পরামর্শে হাতের কনুইয়ের নিচের অংশ কেটে বাদ দিতে হয়, না হলে সমস্ত শরীরে ওই ঘা ছড়িয়ে পড়তে পারে। এই কারণে হাতই বাদ দিতে হয়েছে। এর মধ্যে কিন্তু উনি একটি স্বপ্ন দেখেছিলেন, প্রিয় লিসেনার্স। সেই স্বপ্নে একটি লাল শাড়ি পরা কালো চেহারার এক মহিলা আসে, তার কপালের সিথিতে গাঢ় করে সিঁদুর দেয়া ছিল। সেই মহিলা বলছে, তুই আমার হাতে কাঁচি চালিয়েছিস, কি ভেবেছিস তুই বাঁচতে পারবি? আমি তোকে বাঁচতে দেব না। এই স্বপ্নটা তিনি দেখেছিলেন, যদিও বা সেটা কিছুদিন পরে দেখেছিলেন, কিন্তু ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওনারা কবিরাজও দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। হাত কাটার পর উনি বছর 2-3 বেঁচেছিলেন। বছর 2-3 মধ্যে ওনার শরীরে ক্যান্সার বাসা বাঁধে এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এভাবেই ওনার জীবনের সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, আমরা সব সময় বলি লোভ মানুষকে শেষ করে দেয়। আর এই ধরনের প্যারানরমাল ব্যাপার যদি হয়, সেখানে যদি কেউ লোভ করে, তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ধরনের ব্যাপার অনেক সময় ঘটে এবং এই ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও পেয়েছি, যে কোন লাশের শরীরে গহনা ছিল সেটা খুলে নিয়ে এসেছে, বা হাতে আংটি বা কোনো গহনা ছিল বা হাতে বালা ছিল, সেটি নেয়ার জন্য হাতি কেটে ফেলেছে, সে বালাটা নিয়েছে। কিন্তু একটি ঘটনা আমি এখনো পেলাম না যে এই জিনিসগুলো নেয়ার পর কোনো সমস্যা হয়নি এবং সে দিব্যি সেই জিনিসগুলো হজম করতে পেরেছে। এই ধরনের কাজ করাটা গর্হিত একটি অপরাধ। আর অনেক সময় এই মায়াজাল সৃষ্টিকারী জিনদের একটা ফাঁদও থাকে, এই ফাঁদে পা দেয়া যাবে না। আবার অনেক সময় মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জিনেরাও অসহায় হয়ে তারা কখনো কখনো আটকে যায়, আর তখন তাদের উপর এই ধরনের কোনো কর্মকাণ্ড চালানো হলে তারা সেটার প্রতিশোধ নেয়। হয়তো এমন একটি ঘটনা ঘটেছিল। এটি ছিল ঘটনা, প্রিয় লিসেনার্স। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জাবেদ ইকবাল ভাই। ওনার বাড়ি মাগুরা জেলার বেরোইল পলিতা ইউনিয়নের ডহর সিংড়া গ্রামে। উনি বর্তমানে নৌবাহিনীতে কর্মরত রয়েছেন, আর উনি মিরপুর সেনানিবাসের MIST-তে বর্তমানে দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে উনি একটি ঘটনা পাঠিয়েছিলেন, আর সেই ঘটনাটি আমরা পড়ে শুনিয়েছি। সেই ঘটনাটি মূলত যেই গ্রামকে কেন্দ্র করে, ওই গ্রামের একটা লোকেশন ওই ঘটনাতে বলা ছিল।
ওই ঘটনাতে তিনি ওনার বাড়ির বর্ণনা পুরোপুরি দেননি। এই ঘটনাতে তিনি তার বাড়ির বর্ণনা দিয়েছেন। ওনার বাড়ির সামনে দিয়ে একটি বাইপাস রোড চলে গিয়েছে। সেই বাইপাস রোডের রাস্তার মানে ওই রাস্তাটা দক্ষিণ দিকে ফাঁকা মাঠের মধ্যে রয়েছে একটি কবরস্থান, আর উত্তর দিকে চলে গিয়েছে আর একটা মেইন রোড, যা মসজিদের সামনে গিয়ে উঠেছে, মানে একটা মসজিদের সামনে গিয়ে। এই গোরস্থান এবং মসজিদ নিয়ে প্রথম ঘটনাটি ছিল। আর পশ্চিম পাশে ছোট একটি বিল এবং পূর্ব পাশে অনেক জায়গা জুড়ে পূর্ব এবং উত্তর পাশ মিলিয়ে ফাঁকা মাঠ এবং বড় একটি আমের বাগান রয়েছে। যাই হোক, আমরা ঘটনাতে চলে যাচ্ছি। এইখানে ছোট ছোট তিনটি ঘটনা রয়েছে। এই তিনটি ঘটনার মধ্যে আমরা একটি যোগসূত্র খুঁজে পাই। চলুন আমরা ঘটনাগুলো শুনি, তারপর এর মধ্যে কি যোগসূত্র রয়েছে সেটা বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম ঘটনা, যেটি সাল 2001, জাবেদ ভাইয়ের আপন মেজো ভাইয়ের নাম ইলিয়াস, তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। আগেকার দিনে ভিসিআর নামে এক ধরনের ভিডিও টেপ রেকর্ডার ছিল, আপনারা অনেকে দেখেছেন। এখনকার জামানায় যারা একদম নতুন এটি শুনছেন যে ভিসিআর কি, তারা হয়তোবা এটা বুঝতে পারবেন না। সিডি প্লেয়ার যেমন ছিল ঠিক তেমনি আগে এরকম ভিসিআর ছিল। সেই ভিসিআর এর মধ্যে একটা ক্যাসেট ঢুকিয়ে দিতে হতো। আমরা যেমন অডিও ক্যাসেটে গান শুনতাম, ঠিক তেমনি এরকম ভিডিও ক্যাসেট ছিল, ওটার মধ্যে ঢুকিয়ে দিলে টেলিভিশনে ওই ভিডিওটি দেখা যেত। এটাকেই, ওই মেশিনটাকে ভিসিআর বলা হতো আর কি। তো গ্রামে ভিসিআর ভাড়া নিয়ে তখন সকলে মিলে দেখতো, কেউ কেউ টাকা তুলতো, টাকা তুলে সেই ভিসিআর ভাড়া নিয়ে আসতো। এরকমটা কিন্তু আমি নিজেও দেখেছি ছোটবেলায়। সময়ের সাথে সাথে সেই জিনিসগুলো এখন আর নেই। তারপরে ডিভিডি আসছে, সিডি প্লেয়ার আসছে, এগুলোও এখন আর নেই, এগুলোর যুগও শেষ। যাই হোক, গ্রামের বেশিরভাগ মানুষ দিনভর কাজ করে রাতে আনন্দ করার জন্য বাজার থেকে ভিসিআর ভাড়া করে নিয়ে আসতো। তারপর রাতভর চলতো ভিসিআর দেখা। তেমনি এক রাতে ওনার বাড়ির উত্তর পাশে দুইটা মাঠের মাঝখানে একটি পাড়া রয়েছে, ওই পাড়াটার নাম হচ্ছে মাঠ পাড়া। তো সেখান থেকে ভিসিআর দেখে রাত আনুমানিক 2টার দিকে ওনার মেজো ভাই ইলিয়াস বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওই সময় ওনাদের পাড়ার কেউ ওই জায়গাতে ছিল না, যার কারণে ওনাকে একাই হেঁটে আসতে হচ্ছিল। মাঠপাড়া থেকে ওনাদের বাড়ি আসতে পায়ে হেঁটে 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা। ইলিয়াস ভাই তখন অন্ধকার রাতে একা একা হাঁটছে। অন্ধকার এই কারণে বলা হচ্ছে যে ওনাদের গ্রামে 2014 সালে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেছেন। মানে যেহেতু ঘটনাটি 2001 সাল, এখানে ওনাদের গ্রামে ওই সময় বিদ্যুৎ সংযোগ ছিল না। তো ওনার ভাই অন্ধকার রাতে কিন্তু অনেকবারই এই রোড দিয়ে আসা যাওয়া করেছে, কখনো তিনি তেমন ভয় ডর এরকম কোনো ফিল করেননি। আর এখনো যে তিনি যাচ্ছেন তার কোনো ভয়ও লাগছে না। হাঁটতে হাঁটতে একটু আগে যে মসজিদের কথা বললাম, সেই মসজিদটা তিনি পার হয়ে যান। তখন তার শরীরটা একটু ভারী ভারী লাগছিল, কেন যেন মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছে। যদিও বা তিনি ইচ্ছা করলে মসজিদের সামনের ওই বাইপাস রোড ব্যবহার করে বাড়ি আসতে পারতেন, কিন্তু তিনি মনে করলেন সামনে গিয়ে ছোট একটি ব্রিজ, আর ওই ব্রিজের ওই পশ্চিম পাশ দিয়ে ছোট একটা মাঠ রয়েছে, সেদিক দিয়ে যদি উনি বাড়ি যেতে চান তাহলে সময় অনেক কম লাগবে। তো যেইভাবে সেই কাজ। তখন আস্তে আস্তে যখন ছোট্ট ব্রিজের কাছে আসেন, হঠাৎ করে তিনি সামনে একটি জিনিস দেখতে পান। তিনি দেখতে পান, মানে চাঁদের আলোতে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ছোট একটি বাচ্চা, গায়ের রং কালো। চাঁদের আলোতে ফর্সা মানুষও কিছুটা বোঝা যায় যে সে ফর্সা কিনা, কিন্তু ওই বাচ্চাটি আসলে কালো।
গ্রামে আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চারা অনেক সময় কিন্তু প্যান্ট পরে না, হাফ প্যান্ট বলুন বা ফুল প্যান্ট বলুন এটা কিন্তু তারা পরে না। অনেক সময় আমরা দেখতে পাই তারা এরকম উলঙ্গ হয়ে রাস্তাতে দৌড়াদৌড়ি করে। এই কারণে বিষয়টা কিন্তু আসলে অস্বাভাবিক কিছু না গ্রামের ক্ষেত্রে আর কি। তো ওই বাচ্চাটি এত রাতে হঠাৎ করে কথা নেই বলা নেই রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে এবং রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়েছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে এই বাচ্চাকে দেখে তিনি চিন্তা করেন যে এটা কোন বাড়ির বাচ্চা, আশেপাশে কোন গ্রামের এই বয়সের বাচ্চা আছে আগে তো উনি দেখেননি, আছে অনেক বাচ্চাই আছে কিন্তু তার চোখে পড়েনি এটা কোন বাড়ির বাচ্চা। উনি তখন বলেন যে কি গো বাবু তুমি কোন বাড়ির? তখন ওই বাচ্চাটি কোনো কথা বলে না, তার দিকে তাকিয়ে থাকে। তখন উনি চিন্তা করেন যে আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়ে জোর একটা ফু দেওয়ার চেষ্টা করি, যদি ওই বাচ্চাটি স্বাভাবিক হয় তাহলে তো কিছু হবে না, আর যদি অস্বাভাবিক কিছু হয় তাহলে সে এখানে টিকতে পারবে না। সেই চিন্তা করে তিনি আয়াতুল কুরসি পড়েন এবং আয়াতুল কুরসি পড়ে জোর একটা ফু দেন, মানে এত জোরে ফু দেন হালকা বাতাস যেন তার গা পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি যখন আয়াতুল কুরসি পড়ে জোরে একটি ফু দিয়েছিলেন, এমন একটি চিৎকার করে ওঠে ওই বাচ্চাটা, মানে ভয়ানক এক আর্তনাদ, এবং আর্তনাদ করার সাথে সাথে ওই বাচ্চাটি অদৃশ্য হয়ে যায়। তখন এই ইলিয়াস ভাই বুঝতে পারেন যে এটি আসলে সাধারণ বাচ্চা ছিল না, এটি একটি দুষ্ট জিন ছিল। যেহেতু এমন একটা ভয়ানক গগন বিদারী চিৎকার করেছে, উনিও ভয় পেয়েছেন। উনি তখন দ্রুত মাঠের মধ্যে নেমে গিয়েছেন এবং ওই দিক দিয়ে উনি দৌড়ানো শুরু করেছেন। ওই দিক দিয়ে গেলে আরো পথটা কাছে হবে এই চিন্তা করে উনি যখন দৌড়াচ্ছেন উনি ফিল করছিলেন যে ওনার পেছনে কেউ একজন দৌড়ে দৌড়ে আসছে, সে স্পষ্ট বুঝতে পারছিলেন আর কি। কিন্তু উনি দোয়া দরুদ পড়েই যাচ্ছেন, পেছন দিকে তাকাননি। বাড়ির কাছাকাছি যখন চলে এসেছেন তখন মনে হচ্ছে যে আশেপাশে ঝোপঝাড় ভেঙে পেছন পেছন আসছে, এমন একটা ফিলিংস তার হচ্ছিল। কিন্তু উনি বাড়ির কাছে এসে উঠোনে পড়ে যান, সেন্সলেস হননি। বাড়ির লোকজন হঠাৎ করে উঠোনে ধপাস করে শব্দ যখন পায় তখন তাদের ঘুম ভেঙে যায়, উঠে আসে। কি হয়েছে তখন বিষয়টি বলেন। এটা ঘটার পরে উনি আসলে অসুস্থ হননি, জ্বরও আসেনি, মানে স্বাভাবিকই ছিলেন উনি, মানে খুব যে বেশি সমস্যা হয়েছে এই ধরনের কোনো বিষয় নয়। এখন চলুন আমরা 2004 সালে ঘটে যাওয়ার একটি ঘটনার দিকে চাই। এটি হচ্ছে জাবেদ ভাইয়ের আপন বড় ভাই। আগের ঘটনাটি ছিল 2001 সালে ওনার আপন মেজো ভাইয়ের সাথে, আর এবারের ঘটনাটি 2004 সালে ওনার আপন বড় ভাইয়ের সাথে, তার নাম হচ্ছে মিলন ভাই। তো মিলন ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন বলবো। ছোটবেলা থেকেই ওনার বড় ভাইয়ের সাহস বেশ বেশি ছিল, আর সে ভূত প্রেত বা জিন বিশ্বাস টুকটাক করলেও সে বলতো যে জিন আছে কিন্তু আমার সামনে কখনো আসবে না, আমি এগুলার পাত্তা দেব না, আর আসলে ওদেরকে শায়েস্তা করে ছাড়বো, এরকম কথা বলতো আর কি। কিন্তু পরবর্তীতে সে একটি ভয়ানক ঘটনার সম্মুখীন হন। ওনাদের ঘরের পেছনে ছিল একটি ছোট মাঠ, ঘরের সাথেই দক্ষিণে পুকুর, আর পুকুরের আশেপাশে আরো অনেক মাঠ রয়েছে। আর পুকুর পাড়ে ছিল হচ্ছে একটি ইট বালু সিমেন্ট দিয়ে একটি বসবার জায়গা, যেন অনেকে এসে বসতে পারেন, সব পুকুরের পাড়ে এরকম থাকে না, ঠিক তেমন আর কি। এটা বানানোর একটা কারণ ছিল, কারণ আশেপাশের লোকজন কাজ করত, অনেক পরিশ্রান্ত থাকতো, অনেক সময় বিকেল বেলা বা রাতের বেলাও কেউ কেউ ওখানে এসে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য এসে বসতো।
ওই সময় তো বিদ্যুৎ আসেনি ওই গ্রামে। তেমনি এক রাতের ঘটনা, রাত প্রায় 12টার দিকে প্রচন্ড গরমের কারণে ওনার বড় ভাই মিলন এবং তার এক বন্ধু, মানে ওই বড় ভাইয়ের বন্ধু ছিল তার পাশের বাড়ি আর কি, তার নাম ছিল আরব। তো মিলন ভাই এবং আরব তারা ওখানে যায়। প্রিয় লিসেনার্স, এই জাভেদ ইকবাল ভাইয়ের যে ঘটনাটি, প্রথম যে ঘটনাটি প্রচারিত হয়েছিল, সেখানে মশিয়ার মোল্লা নামে একটা লোক ছিল, আপনাদের হয়তো কারো কারো মনে থাকবে। এই আরব হচ্ছে সেই মশিয়ার মোল্লার ছেলে। তো আরবের সাথেও 2005 সালের দিকে একটি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, যেটা পরবর্তীতে উনি পাঠাবেন বলে বলেছেন। যাই হোক, আমরা মূল গল্পে ফিরে যাই। যে ওনারা দুজন ওই প্রচন্ড গরমের কারণে প্রথমে ওই জায়গায় বসেছিলেন। এখন রাত বেশি হয়ে যাচ্ছে, তখন মিলন ভাই বলল যে চল আমার বাসায় যাই, তুই ঘুমাবি আমার সাথে। তখন ওই আরব উনি বলেন ঠিক আছে চল। তো ওনারা ওই বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর ওনার যেই বড় ভাই মিলন হঠাৎ করে কোনো কারণে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর তার চোখ যায় তার পায়ের দিকে। তিনি দেখতে পান যে একটি ছোট বাচ্চা, কুচকুচে কালো, যদিও ঘরের মধ্যে অন্ধকার ছিল, কিন্তু অন্ধকার হলেও ওই গরমের কারণে ঘরের দরজা এবং জানালা খুলে রেখেছিলেন, চাঁদের আলো ঘরে ঢুকছিল। চাঁদের আলোতে তিনি দেখতে পেয়েছেন যে একটি বাচ্চা কুচকুচে কালো এবং তার শরীরে কোনো জামা কাপড় নেই, ছোট বাচ্চা। ওই বাচ্চাটি তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এবং পায়ের একটি জায়গায় হাত বুলাচ্ছে। এই কারণে তার ঘুম ভেঙে গিয়েছে। উনি এই দৃশ্য দেখে ধর্মর করে উঠে বসেন এবং জোরে দেন এক চিৎকার দেওয়ার সাথে সাথে উনি দেখতে পান ওই বাচ্চাটি দৌড়ে দরজা দিয়ে বের হয়ে চলে গেল। কোথায় গেল এটি উনি বলতে পারেন না। ওনার চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। আর ওই দিন গরম একটু বেশি লাগার কারণে সবার ঘুমই হালকা ছিল, আবার কেউ কেউ আবার ঘুমাতে পারেনি গরমের কারণে। এই কারণে চিৎকারের সাথে সাথে সবাই চলে আসে, কি হয়েছে বলে, এরকম একটা জিনিস দেখেছি আমি। এখন বিষয়টি হলো যে ওনারা এখানে ঘুমাতে আসার আগে ওই পুকুর পার ওই দিক দিয়ে এসেছেন। তো হতে পারে ওইখান থেকে কোনো জিনিস ওনাদের সাথে চলে এসেছিলেন, এটা হতে পারে। যাই হোক, এবার আসুন চলে যাই আমরা তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি 2015 সালে এই জাভেদ ইকবাল ভাইয়ের এক বন্ধু, তার নাম হচ্ছে মিরাজ, তার সাথে ঘটেছে। ওই সময়ে এই জাভেদ ইকবাল ভাই তখন ছুটিতে বাড়ি আছেন, আর উনি বাড়িতে গেলে ওনার এই বন্ধু মিরাজের খাওয়া ঘুম সব ওনাদের বাড়িতেই হতো, কারণ অনেকদিন পর পর বন্ধুকে কাছে পেত। তো এই কারণে মিরাজ তার বাড়িতে খুব কম থাকতো, সারাক্ষণ এই জাভেদ ইকবাল ভাইয়ের সাথে থাকতো। এদিকে কি হয়, ওখানকার যে বাজার রয়েছে, বাজারে ওই মিরাজের একটি কসমেটিকের দোকান ছিল। একদিন দোকান থেকে তার আসতে আসতে দেরি হয়ে যায়। মিরাজ যে বাড়ির দিকে ফিরছিলেন আর কি, দেরি হয়ে যায়। তো মিরাজের বাড়ি আবার ওনাদের বাড়ির পশ্চিম পাশে। ওদিক দিয়ে আসতে হলে একটু আগে যে মাঠের কথা বলা হচ্ছে, সে মাঠের মধ্য দিয়ে আসতে হবে। যদিও বা অন্য রাস্তা দিয়ে ঘুরেও আসা যায়, তবে সময়টা একটু বেশি লাগে এই আর কি। তো ঘটনার দিন রাতের বেলা মিরাজ রাত আনুমানিক 11টার দিকে মিরাজের বাড়ির পাশে একটি চায়ের দোকান আছে, সেখান থেকে সে আসতে থাকে। দোকানের ওইখানে একটি বাড়ি ছিল, সেই বাড়িতে একটি পাগল মেয়ে ছিল। সে এতটা উন্মাদ ছিল যে তাকে বেঁধে রাখতে হতো, তা না হলে সে বাড়ির থেকে একবার বের হয়ে গেলে তাকে খুঁজে বের করা অনেক কষ্টকর ব্যাপার হতো। তো মিরাজ যখন ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পায় যে ওই বাড়ির ওই পাগল মেয়েটি বাড়ির রাস্তার কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং তাকে দেখে খিলখিল করে হেসে ওঠে। মিরাজ আবার এই
পাগল মানুষদেরকে দেখলে ভয় পেত। আর রাতের বেলা হঠাৎ করে এই পাগল মেয়েটির খিলখিল করে হাসা শব্দ সে যখন শুনেছে এবং দেখেছে এই বিষয়টি, সে ভয়ানকভাবে ভয় পায়। সে দৌড়ে উল্টো দিকে আবার যাওয়া শুরু করে। ওই ব্যক্তি চায়ের দোকান থেকে সে এসেছিল, ওই চায়ের দোকানের কাছে চলে যায়। ওখানে তো আরো কয়েকজন ছিল। কি হয়েছে বলে যে ওই যে পাগলিটাকে দেখলাম, আমাকে দেখে এরকম হাসি দিয়েছে। তখন ওদের মধ্যে একজন বলে, আরে এটা এমন কি, ও তো এরকম হাসেই সব সময়, আর রাতের বেলা তো ওর এখন বের হওয়ার কথা না, ওকে তো বেঁধে রেখে দিয়েছে ঘরের মধ্যে, আর ও তো এক জায়গায় দাঁড়ায়ও থাকে না, সবসময় দৌড়ে বেড়ায়। তুই কি দেখলি? দৌড়, এগুলা ভুয়া, মানে তুই ভুল দেখেছিস, এগুলো বলে আর কি। তখন ওই বন্ধুরা বলে যেগুলো ভয়ের কিছু নাই। তখন এদিকে আবার মিরাজ বলে যে ঠিক আছে, তাহলে আমাকে একটু জাবিদের বাড়ি পর্যন্ত এগিয়ে দে, আমার ভয় লাগছে। সবাই বলে যে আরে তুই হাঁটা শুরু কর, আমরা দেখতেছি তোকে, যা, কোনো সমস্যা নেই, এগুলো বলে। তখন সে কি করবে, সে হাঁটা শুরু করে। আর মিরাজ আবার জাবেদ ইকবাল ভাইকে ফোন করে। তখন জাবেদ ইকবাল ভাইও বলে যে ঠিক আছে, আমি একটু এগিয়ে আসছি, তুই আসা শুরু কর। মিরাজ তখন বাধ্য হয়ে একাই যাওয়া শুরু করে। আর ওই পাগলি যে বাড়িতে ছিল সেটা পার হয়ে চলে যায়। তখন আর সে ওই সময় কাউকে দেখে না। আর একটু আগে যে ছোট একটা ব্রিজের কথা বলা হয়েছিল, ওই ব্রিজের নিচে নেমে সে হেঁটে আসতে থাকে যাতে তাড়াতাড়ি আসা যায় আর কি। যখন সে মাঠের মাঝখানে আসে তখন তার শরীর হঠাৎ করে ভারী হয়ে যায়। সে শুনতে পায় কে যেন তার কানের কাছে সে ফিসফিস করে বলছে, মিরাজ, ও মিরাজ। এই কথা শুনে মিরাজ তখন ভয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে পড়ে, আর তার পা চলে না। যা দোয়া দরুদ মুখস্থ ছিল সে পড়তে লাগে, এবং সে এখন বুঝতে পারছে যে আস্তে আস্তে ওই আওয়াজটি বাড়তে থাকে, মিরাজ, ও মিরাজ, মানে এই শব্দটা আস্তে আস্তে খালি বাড়তে থাকে, খালি মিরাজ, ও মিরাজ এটা বলে। মিরাজ একটু সাহস করে পেছন দিকে তাকিয়ে দেখে এই যে জাবেদ ইকবাল ভাইয়ের যিনি মেজ ভাই এবং বড় ভাই, এনারা যেই অবয়বটির কথা অনেক আগে বলেছিলেন তাদের সাথে দেখা হয়েছিল, ওই জিনিসটা মানে ওই রকমের অবয়বের কাউকে দেখতে পায়। একটি বাচ্চা, কালো কুচকুচে, গায়ে কোনো জামা কাপড় নেই। ওই জিনিসটি বলছে, মিরাজ, এই মিরাজ। এখন মিরাজের তো বয়স বেশি, আর এত ছোট একটা বাচ্চা যেটা দেখা যাচ্ছে সে এরকম নাম ধরে ডাকছে, এটি যখন সে বুঝতে পারে যে এই জিনিসটা মনে হয় ওই জিনিসটা যেটা আগে অনেকে দেখেছে, উনি তো প্রচন্ড ভয় পান। হঠাৎ করে সামনের থেকে একটা মানে আওয়াজ আসে, মিরাজ, এই মিরাজ, আমি এখানে পুকুর পাড়ে বসে আছি, আয়। তখন মিরাজ ওই শব্দটা শুনে যে জাবেদ ইকবাল ভাইয়ের কণ্ঠ, মানে উনি আবার মানে তাকে রিসিভ করার জন্য পুকুরের পাড়ে বসেছিলেন। তো ওনার এই শব্দ শোনার সাথে সাথে সে পেছন দিকে তাকিয়ে দেখে ওই অবয়বটা নেই। তখনই দৌড়ে এই জাবেদ ইকবাল ভাইয়ের কাছে চলে যান। তখন বলেন যে আমি তো মাত্র ওই জিনিসটা দেখছি রে। তখন জাবেদ ইকবাল ভাই বলে যে বলিস কি, ওই জিনিসটা তোর সাথে দেখা হয়ে গিয়েছিল? তো প্রিয় লিসেনার্স, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই আশেপাশের ওই জায়গাটাতে এই অবয়বটিকে প্রায়শই দেখা যায়, অনেকেই সেটা দেখেছেন। এবং ওই অবয়বটা ঠিক এমনই, ছোট বাচ্চার আকৃতির, কোনো জামা কাপড় পরে না, কালো কুচকুচে, এইভাবে মানুষকে ভয় দেখায়। তো যাই হোক, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই আপনারা এতক্ষণে আফনান দ্য হোল ওয়ার্ল্ড পেজ এবং গ্রুপের সদস্য হয়ে গিয়েছেন, এবং সেই সাথে আফনান দ্য হোল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে ফেলেছেন। যদি এখনো কেউ না করে থাকেন, দ্রুত করে ফেলুন।
এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি খুবই মর্মান্তিক ও রহস্যময় একটি মৃত্যুকে কেন্দ্র করে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমজাদ হোসেন ভাই, যার বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার চরভাগা ইউনিয়নের গাজীকান্দি গ্রামে। বর্তমানে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট। উনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা, যা তিনি উল্লেখ করেছেন। আর যে ঘটনাটি তিনি পাঠিয়েছেন, এই ঘটনাটি 1996 কি 97 সালের দিকে হবে এমন একটি ঘটনা। আর ঘটনাটি যাদের সাথে ঘটেছে তারা ওনাদেরই এলাকার বড় ভাই। একজন নাম খোকন, আরেকজনের নাম মাসুদ। ঘটনা যখন ঘটে তখন তাদের বয়স 26 থেকে 28 বছরের মধ্যে হবে। আর ঘটনাটি যেই জায়গাকে কেন্দ্র করে ঘটেছে তার নাম হচ্ছে হাবিবুল্লাহ দেওয়ানের কালভার্ট। কালভার্ট এক ধরনের ছোট আকৃতির ব্রিজ, যেটা আপনারা অনেকেই চেনেন। তো খোকন ভাই এবং মাসুদ ভাই একই গ্রামের খুব কাছের বন্ধু। খোকন ভাই বিবাহিত, কিন্তু মাসুদ ছিলেন অবিবাহিত। কিছুদিনের মধ্যে মাসুদ ভাইও বিয়ে যখন করেন, তখন ওনারা এই খোকন ভাই এবং মাসুদ ভাই বিয়ের পরে কিছুদিন পরে ওই মাসুদ ভাইয়ের যে শ্বশুর বাড়ি, গ্রামের নাম ছিল হচ্ছে মালতকান্দি, এই মালতকান্দিতে বেড়াতে যান। মালতকান্দি যেতে হলে ওই হাবিবুল্লাহ দেওয়ানের যে কালভার্ট রয়েছে তার উপর দিয়ে যেতে হয়। এখানে বলে রাখা ভালো যে ওই সময়ে ওই কালভার্টের আগের 1 কিলোমিটার এবং পরের 1 কিলোমিটার, এই 2 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না, শুধু জমি জমা ছিল। রাস্তার দুই পাশে অসংখ্য খেজুর গাছ ছিল। কোনো কারণ ছাড়া দিনের বেলাতেও মানুষ ওই কালভার্টের ওইদিকে সচরাচর যেত না, ভয় পেত। সেটা কেউ জেনে বুঝেই ভয় পেত নাকি অন্য কোনো কারণে ভয় পেত, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। নিশ্চয়ই প্যারানরমাল কোনো ঘটনা ঘটতো যার কারণে তারা ভয় পেত। তো যাই হোক, মাসুদ ভাইয়ের বিয়ের কিছুদিন পর মাসুদ ভাই ও খোকন ভাই একদিন সন্ধ্যায় মাসুদ ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তাদের ইচ্ছে ছিল, যেহেতু রাস্তাটা ভালো না, তাই তারা বেশি দেরি করবে না। কিন্তু নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, বেশ আদর যত্ন করবে, বেশ ভালো ভালো খাবার রান্না করে তাদেরকে খাওয়াবে। সেটাই হয়েছে। এখন খাওয়া দাওয়া শেষ করে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে বলতে কখন যে বেশি রাত হয়ে গেছে তারা কিন্তু টের পাননি। তারা তখন ওই বাড়ি থেকে বিদায় নিতে চায়, কিন্তু মাসুদ ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন কিছুতেই তাদেরকে আসতে দিতে চায় না। কিন্তু খোকন ভাই কিছুতেই থাকতে চাচ্ছিলেন না। মাসুদ ভাই পরবর্তীতে থাকার জন্য রাজি হলেও খোকন ভাই বলেন যে না, আমার তো কাজ আছে, আমাকে তো যেতে হবে। যেহেতু খোকন ভাই থাকতে চাচ্ছিলেন না, একটা পর্যায়ে মাসুদ ভাই শ্বশুর বাড়ির লোকজন আর বাধা দিলেন না। আর বলে রাখা ভালো যে ওই রাতটা ছিল পূর্ণিমার রাত, যার কারণে শ্বশুরবাড়ির লোকজন চিন্তা করছে তারা তো অনায়াসেই যেতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। আর চাঁদের আলোতে দুই বন্ধু কথা বলতে বলতে হাঁটতে থাকেন শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে। চাঁদের আলোতে কিন্তু চারপাশে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা যখন ওই হাবিবুল্লাহ দেওয়ানের কালভার্টের কাছে এসে পৌঁছান, তখন তারা স্পষ্ট দেখতে পান যে ওই কালভার্ট থেকে একদম কাছে, রাস্তার পাশেই একটি বড়ই গাছ রয়েছে। ওই বড়ই গাছের উপরে 15 থেকে 20 ফুট লম্বা একটা ছায়ার মতো কিছু একটা বসে পা দোলাচ্ছে। তখন মাসুদ ভাই খোকন ভাইকে বলে, খোকন দেখ তো ভালো করে, ওটা কি? তখন খোকন ভাই তো যদিও খেয়াল করেছিল, কিন্তু ওইভাবে ভালো করে খেয়াল করেনি। তাই তো, জিনিসটা তো ভালো করে বুঝতে পারেনি জিনিসটা কি। তারা দুজনই কিন্তু বিষয়টা যখন বুঝতে পারে তখন তারা অনুধাবন করে বিষয়টা স্বাভাবিক কিছু নয়, কারণ ওটি প্যারানরমাল কিছু। কারণ এত রাত্রে ওই বড়ই গাছের উপরে
15-20 ফুট লম্বা কোনো কিছু তো বসে থাকার কথা নয়। তখন দুজনেই দুজনের দিকে তাকিয়ে বলে, একদম চুপ, কোনো কথা বলা যাবে না, এমন ভাব নিতে হবে আমরা কিছুই দেখিনি। এই বলে একজন আরেকজনকে বলে, যে যেটা দৌড়াদৌড় পারি উঠতে থাকে। এই বলে দুজন মিলে হাঁটা শুরু করে। এখন কয়েক মিনিট হাঁটার পরে খোকন ভাই, মানে উনি তো নিজেও ভয় পেয়েছিলেন যে দুজন তো একসাথে হাঁটা শুরু করেছেন। খোকন ভাই মানে খেয়ালই করেননি যে মাসুদ ভাই যে ওনার পাশ দিয়ে হাঁটছেন সামনের দিকে এগিয়ে গেছেন না পেছন দিকে। হঠাৎ করে উনি খেয়াল করেন যে মাসুদ ভাই সাথে নাই। আরে মাসুদ গেল কোথায়? উনি তখন চিন্তা করেন যে মাসুদ কি সামনের দিকে এগিয়ে গেল? না তো, এগিয়ে তো যায়নি, তাহলে নিশ্চয়ই পেছনে পড়ে গেছে। উনি মাসুদকে না নিয়ে তো যাবেন না, উনি আবার পেছন দিকে আসতে থাকেন। পেছন দিকে কয়েক মিনিট হাঁটার পরে ওই বড়ই গাছের কাছে চলে আসেন। তখন অবশ্য ওই অবয়বটিকে তিনি দেখেননি। তিনি দেখতে পান ওই বড়ই গাছের নিচে মাসুদ ভাইকে দেখা যাচ্ছে। উনি দ্রুত সেখানে যান, মাসুদকে ডাকাডাকি করেন, কিন্তু তিনি কোনো উত্তর নেন না। উনি বুঝতে পারেন যে মাসুদ ভাই সেন্সলেস হয়ে গেছেন। অনেক কষ্ট করে তাকে কাঁধে তুলে নেন, কাঁধে তুলে নিয়ে ওখান থেকে দৌড়াতে থাকেন। যেই জায়গা থেকে মোটামুটি জনবসতি শুরু হয়েছে সেখানে একটা মসজিদ ছিল। ওই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম একই দায়িত্ব উনি পালন করতেন। উনি আবার মসজিদের সাথে লাগোয়া একটি ঘরে থাকতেন। উনি মানে কাল বিলম্ব না করে ওইখানে গিয়ে ইমাম সাহেবকে ডাক দেন। খোকন ভাইয়ের ডাক শুনে ইমাম সাহেবের ঘুম ভেঙে যায়। ইমাম সাহেব বাইরে বের হয়ে আসে, বলে, আরে খোকন, এত রাত্রে কি ব্যাপার, কি হয়েছে? বলে যে তাড়াতাড়ি মাসুদকে দেখেন, কি হয়েছে, মনে হয় অজ্ঞান হয়ে গেছে ভয়ে। তখন ওনারা বলেন যে ওনারা কি দেখেছেন, মানে ওই খোকন ভাই আর কি বলেন আর কি ওই ইমাম সাহেবকে যে কি দেখেছেন। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ, ওই রাস্তায় তো একটা ভয় আছে, রাতের বেলা তো মানুষজন সচরাচর আসা যাওয়া করেই না বলা যায়। উনি ঝাড়ফুঁক করে পানি ছিটিয়ে মাসুদ ভাইয়ের জ্ঞান ফেরান, কিন্তু জ্ঞান ফেরার পরেই মাসুদ ভাই মানে এলোমেলো কথাবার্তা বলতে থাকে, মানে স্বাভাবিক কোনো কথাবার্তা না। কি দেখেছিলেন, কি হয়েছিল, এগুলো উনি বলতে পারেন না, কিন্তু ওনার কথাবার্তা সবগুলোই অসংলগ্ন কথাবার্তা। আশেপাশের বাড়ি থেকে কয়েকজন লোক ডেকে নিয়ে এসে ওই রাত্রেই মাসুদ ভাইকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সকালবেলা দেখা যায় মাসুদ ভাইয়ের পিঠে একটা নীল দাগ হয়েছে এবং উনি বেশ অসুস্থ। গ্রামের একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসা হয়। ডাক্তার বলেন যে তাকে ইনজেকশন দিতে হবে। এখন ইনজেকশন দিতে হবে যেহেতু ওই গ্রামের ওই ডাক্তার বেশ নাম ডাক ছিল তার, পরিবারের সদস্য রাজি হয় যে ঠিক আছে ইনজেকশন দেন। পরিবারের সদস্যরা মনে করেছিল যে ইনজেকশন দেওয়ার পরে যদি অবস্থার উন্নতি না হয় তাহলে সদরে নিয়ে গিয়ে ভালো ট্রিটমেন্ট করানো হবে। ইনজেকশন দেওয়ার সাথে সাথে যেটা হয় সেটা হলো ওই যে নীল দাগটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে থাকে। কয়েক ঘন্টার মধ্যে ওনার সমস্ত শরীর নীল বর্ণ ধারণ করে এবং ছটফট করতে করতে উনি মারা যান। আসলে উনি কি দেখেছিলেন, কি হয়েছিল, আর ওই নীল দাগটা কিসের ছিল, কেনই বা ওই ইনজেকশনটা দেওয়ার পরে ওনার সমস্ত শরীর নীল বর্ণ হয়ে গিয়েছিল, এটি হয়তোবা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা রয়েছে, কিন্তু ওনার এই মৃত্যুটি আজও অমীমাংসিত একটি রহস্য হিসাবে রয়ে গিয়েছে। কেউ কেউ বলেছেন যে ডাক্তারি চিকিৎসা না করে যদি ওই সময়ে ওনাকে আরো ভালো করে ঝাড়ফুঁক করানোর জন্য কোনো হুজুরের কাছে নিয়ে যাওয়া হতো, ভালো কোনো হুজুর, তাহলে হয়তো ওই সমস্যাটা হতো না, কারণ এই সমস্যাটা প্যারানরমাল বিষয় ছিল। আবার এমনও হতে পারে ওনাকে বিষাক্ত কিছু কামড় দিয়েছে, ইনজেকশনের ফলে সেটা আরো ইনক্রিজ করেছে ওই বিষটা, হতে পারে, এটা আমরা কেউ জানি না। আর যেহেতু উনি কোনো কিছু বলতে পারেননি যে কি দেখেছিলেন, কি হয়েছিল, এই কারণে মাসুদ ভাইয়ের মৃত্যুটা আজও অজানা রয়েছে। অল্প দিন উনি বিয়ে করেছিলেন,
ওনার স্ত্রী বিধবা হয়ে যান। প্রিয় লিসেনার্স, আমরা কেউ চাই না এরকম কোন ঘটনা কারোর সাথে ঘটুক, আর এই ধরনের ঘটনা সত্যি খুব মর্মান্তিক। আশা করছি এই ঘটনাটি আমরা যেটা শুনলাম এটি আমাদের দুই ধরনের জ্ঞানকে ইনক্রিজ করবে। নাম্বার ওয়ান, সেটা হলো যে হুটহাট করে শরীরে ইনজেকশন পুশ করা এটা ঠিক নয়। বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু তারা ওইখানে যখন গিয়েছিল রাতের বেলা একটা ভয় পেয়েছিল, সেই হিসাবে ভালো একজন রাকি যিনি রুকিয়া করতে পারেন তাকে দেখানো উচিত ছিল সকালবেলা অন্তত। সেই কাজটি তারা সেভাবে করতে পারেননি, যার ফলে এই করুণ ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, তার ভাগ্যে মৃত্যু ছিল, ওইভাবেই মৃত্যু ছিল, ওইভাবে হয়েছে, সেটা তো একটা ব্যাপার, কিন্তু আমাদেরও কিন্তু কিছু করণীয় থাকে। তা আমরা চেষ্টা করব সতর্ক থাকতে, আশেপাশের মানুষদেরকে সতর্ক রাখতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নাটোর জেলার বড়াইগ্রাম থানার তালস্য গ্রাম থেকে রনি আহমেদ। উনি আমাদের প্রায় সব ঘটনাই শোনেন বলে উল্লেখ করেছেন ওনার ইমেইলে। আর উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ওনার মামাতো ভাই রাসেলকে নিয়ে। ওনার মামাতো ভাই রাসেল একজন সাহসী এবং নির্ভীক জেলে। কারণ হচ্ছে, দিন নাই রাত নাই, মাছ ধরতে ওনার কোনো ক্লান্তি নাই। শুধু তাই নয়, উত্তাল তরঙ্গের মধ্যে নৌকা চালিয়ে মাছ ধরতে উনি বেশ পটু। এই কারণে সাহসিকতায় তার জুড়ি নেই। রাতের বেলা মাছ ধরতে গিয়ে অনেকেই ভয় পান, কিন্তু মনে হয় যে ভয়ই আসলে ওনাকে ভয় পায়। এই কথা অনেকেই বলেন। অনেক সাহসী একজন মানুষ। যাই হোক, ঘটনাটার সময়কাল 2007 কি 2008 সাল, এরকম একটি সময়। তখন উনি নতুন বিয়ে করেছেন, ওনার ওয়াইফের বয়সও কম ছিল। এই কারণে শ্বশুর বাড়িতে তার মন টিকছিল না। এই কারণে রাসেলের মা তাকে বলেন, যেহেতু মেয়েটার বয়স কম আর এখানে মন টিকছে না, যা ওকে বাপের বাড়িতে দিয়ে মন ভালো হলে আবার নিয়ে আসিস। এইভাবে আসা যাওয়ার মধ্যে দিয়েই একটা সময় মন টিকে যাবে। ডিসিশন যেহেতু হঠাৎ করে হয়েছে, এই কারণে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বউকে নিয়ে উনি ওনার শ্বশুর বাড়ির দিকে রওনা দেন। ওনার বাড়ি তো তালস্য গ্রামে, আর ওনার শ্বশুর বাড়ির যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে নগর। আমাকে নগর নামটি বলেছেন রনি আহমেদ। তো ওদিকে রওনা দেন। তো ওনার তো নিজের নৌকা ছিল, নৌকায় কিছুটা পথ যেতে হবে, তারপর নৌকা পথ যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে 3 কিলোমিটার পথ যেতে হয়। ভাগ্য ভালো থাকলে ভ্যান পাওয়া যায়, তাহলে আর কোনো প্রবলেম নেই। যাই হোক, উনি নৌকা নিয়ে ওনার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়েন। নৌকা উনি চালাচ্ছিলেন। নৌকা ছলাৎ ছলাৎ শব্দে পানিপথ উনি পাড়ি দিচ্ছিলেন। সমস্যা হলো, গ্রামের অনেক ভেতরে হচ্ছে না শ্বশুরবাড়ি। শুরুতেই বলেছি যে নৌকা থেকে নেমে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটতে হয়। বিয়ের পর মাত্র 2 বার উনি ওনার শ্বশুরবাড়িতে গিয়েছেন। দিনে এসেছেন, দিনেই ফেরত গেছেন, কখনো রাত করেননি। কিন্তু ওই দিন পৌঁছতে পৌঁছতেই সন্ধ্যা নেমে আসে। নতুন জামাই এসেছে বলে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন কিছুতেই না খেয়ে যেতে দেবেন না। রান্না বান্না, খাওয়া দাওয়া এবং খোশ গল্প করতে করতে অনেক সময় চলে যায়। এশার আজান হয়ে গেছে, তাও প্রায় ঘন্টা 3 হবে। এদিকে রাসেলের তখন মনে পড়ে তাকে দ্রুত বাড়িতে যেতে হবে।
কেন বাড়িতে যেতে হবে? কারণ হচ্ছে মাছ ধরাটা তার পেশা। ওনার হাতে যতটুকু টাকা ছিল সেই টাকা দিয়ে শ্বশুর বাড়িতে আসার সময় মন্ডা মিঠাই কিনে এনেছেন। তার হাতে তো এখন টাকা নেই, তাকে তো যেতেই হবে এবং ওই রাত্রে তাকে মাছ ধরতেই হবে, এবং সকালবেলা মাছ বিক্রি যদি না করতে পারেন তাহলে তার মা এবং ছোট বোনকে অভুক্ত থাকতে হবে, বাড়িতে চুলা চলবে না। এখন এই লজ্জার কথা তো আর শ্বশুর শাশুড়িকে বলতে পারছেন না। তিনি বলেন যে তাকে দ্রুত যেতে হবে, তার কাজ আছে। শ্বশুর শাশুড়ি রিকোয়েস্ট করেন, তারপরও তার ওয়াইফ বুঝতে পারেন যে তার স্বামী কেন চলে যেতে চাচ্ছে। এই জন্য তিনি তার মা বাবা, মানে তার ওয়াইফের মা বাবা, মানে রাসেলের যিনি শ্বশুর শাশুড়ি, তাদেরকে বলেন যে ঠিক আছে, সে যেতে যাচ্ছে, যাক, তার কাজ আছে, আমি জানি, চলে যেতে দাও। এই কারণে শ্বশুর শাশুড়ি আর কোনো বাধা দেয় না। কিন্তু তার শ্বশুর বলে যে তুমি যেতে চাচ্ছ যাও, কিন্তু এই পথ দিয়ে যাওয়ার সময় তুমি দিনের বেলা একটা বট গাছ দেখছো না? বলে হ্যাঁ, আমি তো বট গাছ দেখছি। তিনি বলেন যে এই বট গাছ থেকে তুমি যখন মানে বট গাছটা পাড়ি দিয়ে আর সামনের দিকে যাবা, মধ্যবর্তী 1 কিলোমিটার পথ রয়েছে। এই 1 কিলোমিটারের শেষ দিকে এসে একটি বেল গাছ রয়েছে। ওই বেল গাছ পর্যন্ত এই যে 1 কিলোমিটার মধ্যবর্তী এই পথটি ভালো না, এখানে অনেকেই ভয় পায়। রাতের বেলা পথিকরা একা একা যেতে গেলেই অধিকাংশ সময় ভয় পেয়েছে, ভয়ে এমনও হয়েছে অসুস্থ হয়ে কেউ মারাও গিয়েছে। আর অজ্ঞান হয়ে পড়ে থাকার ঘটনা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই বেল গাছটা পার হয়ে গেলে আর কোনো ভয় নেই। সুতরাং খুব সাবধানে যাবা। এই ধরনের সতর্ক বাণী এবং কি কি করতে হবে সেই বিষয়গুলো ওনার শ্বশুর তাকে বুঝিয়ে দেন। তো উনি বের হয়ে গেলেন। যখন বাড়ি থেকে বের হয়েছেন, বেশ কিছুটা হাঁটতে হাঁটতেই একটি জায়গায় এসে তিনি থমকে যান। তিনি তাকিয়ে দেখেন উনি সেই বট গাছের কাছে চলে এসেছেন। আকাশে রূপালী চাঁদ তখনও কিন্তু আলো ছড়াচ্ছিল, তবুও বিশাল বট গাছটির আশপাশ ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত। লুঙ্গির গাটিতে গুজে রাখা দেশলাই বক্স আর বিড়ি বের করে হাতে নিয়ে তিনি দেখলেন মাত্র 3টি বিড়ি অবশিষ্ট রয়েছে। তিনি চিন্তা করলেন যে শ্বশুর বাড়িতে যদি আমি এই 3টা বিড়ি সকলের অবসরে খেয়ে ফেলতাম তাহলে এখন কি হতো? কারণ হলো সন্ধ্যার পরে তো গ্রামের দোকানপাট খোলা থাকে না, আর যেহেতু খোলা থাকে না, বিড়ি কেনার তো সুযোগ ছিল না। আর শ্বশুরের কাছে নিশ্চয়ই বিড়ি চাওয়া যাবে না, এটা তো একটা লজ্জার ব্যাপার। এখন যে 3টি বিড়ি আছে, এই 3টি বিড়ি জ্বালিয়েই তাকে এই 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। যেহেতু উনি গ্রামের ছেলে, মাছ ধরতেন রাতের বেলা, উনি জানতেন যে হাতে বিড়ি বা আগুন জাতীয় কিছু থাকলে, বিড়ি সিগারেট বা আগুন জাতীয় কিছু থাকলে এই দুষ্ট জিন ভূত কাছে আসতে পারে না। তো উনি কি করেন, 3টা বিড়ি থেকে একটা বিড়ি উনি ধরান, ধরিয়ে হাঁটতে থাকেন। তো বট গাছটির নিচ দিয়ে যখন পার হওয়ার পর মোটামুটি 20-25 সেকেন্ড মানে হেঁটে যখন এগিয়েছেন, হঠাৎ করে পেছন থেকে ক্ষণ ক্ষণ গলায় কে যেন নাম ধরে ডেকে ওঠে তার, রাসেল, ও রাসেল। তখন রাসেল থমকে দাঁড়িয়ে যায়। যখনই ঘাড় ঘুরিয়ে তাকাবে তখনই শ্বশুরের সতর্কবাণী মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, বাজান যেই ডাকুক খবরদার পিছনে ফিরে তাকাবা না। এগুলো কিন্তু খুবই বজ্জাত, আপন মানুষের গলায় তোমার ডাকবে, কিন্তু খবরদার পিছন দিকে তাকাবা না। এই কথা যখন চিন্তা করে তখন রাসেল হাঁটার গতি আরো বাড়িয়ে দেয়। হাঁটতে হাঁটতে এক সময় মনে হলো ওর আশেপাশে যে গাছগুলি রয়েছে সেই গাছগুলির ডালগুলো দুমড়ে মুচড়ে কেউ ওর সাথে সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার পাশ থেকে মানে পেছন থেকে শব্দ ওঠে, রাসেল, ওই রাসেল, শুনিস না এত ডাকি? শুরুতেই বলেছি তিনি কিন্তু খুব সাহসী মানুষ ছিলেন, মানে রাসেল। তখন এই রাসেল আবার গলা খাকারি দিয়ে বলে ওঠে, ওই কে রে বেটা, পিছন থেকে বড় বড় কথা বলিস, সাহস থাকলে সামনে আয়, পেছন থেকে ডাকাডাকি করিস কেন? তখন পেছন থেকে বলে ওঠে, তুই হাতের আগুনটা খালি ফেলা না,
তারপর তোর সামনে আসি, তোর সাথে কথা আছে। তখন আবার রাসেল বলে ওঠে, বললেই হইল, এই বেটা বিড়ি কিনতে পয়সা লাগে না, টাকা কি তুই দিস? আর আমার তো বিড়ির পিপাসা এখনো মেটে নাই, আমি টানতেই থাকবো। তখন ও পেছন থেকে বলে ওঠে, হ্যাঁ আমি টাকা দেবো, কোনো সমস্যা নেই, তোর বিল্ডিং বানাই দেবো, তোর অনেক টাকা দেবো, বড় লোক বানাই দেবো, খালি তুই আগুনটা ফালা, তোর সাথে একটু গল্প করি। সবাই আমারে ডরায়, ডাক দিলে তো উত্তর দেয় না, উল্টো পরিমরি করে দৌড় মারে। তুই কি সুন্দর আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতেছিস, মনে হচ্ছে আমি তোর বন্ধু। তাহলে আমার কথাটা রাখ, আগুনটা ফালা, তোর কাছে আসি, একটু গল্প করি। তখন রাসেল বলে, এই বেটা তুই আমার কোন কালের বন্ধু রে? আর আমার যে ভাই ভাই বলতেছিস, তুই আবার আমার কোন কালের ভাই হলি? মনে করছো যে তুমি কি জিনিস আমি বুঝি নাই না? আমি আগুনটা ফালাই আর তুমি আমার গাড্ডা মটকাও। আচ্ছা, এই যে কথোপকথন রাসেল ওই অশরীরটার সাথে বলছেন, এই বলতে বলতে সে কিন্তু প্রায় ভুলেই গেছে যে তার হাতের ধরানো বিড়িটা প্রায় শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে হুট করে উনি খেয়াল করেন তার বিড়িটা কিন্তু তিনি টানেন নাই, টানলে তো বিড়ি দ্রুত শেষ হয়ে যাবে। এই জন্য উনি কিন্তু জাস্ট ধরিয়ে হাঁটছেন। ওই হাঁটার সময় যে বাতাসটা হালকা লাগে, ওই বাতাসে কিন্তু ওই বিড়ির পুরে আস্তে আস্তে শেষ হচ্ছিল। উনি খেয়াল করেন যে এই বিড়িটা প্রায় পুরো শেষ হয়ে গেছে, একটু হলেই শেষ হয়ে যাবে, পুরে একদম আগুন নিভে যাবে। তখন তিনি দ্রুত ওই ওনার যে কোমরে বিড়ি রাখা ছিল সেখান থেকে একটা বের করে ওই বিড়ির আগুন দিয়ে ওটা ধরিয়ে ফেলেন। তখন পেছন থেকে ঘোত করে একটা বিরক্তিকর শব্দ ভেসে ওঠে, বলে ওঠে, এটা কি করলি তুই? আবার কেন ধরাইলি? তোরে বললাম তোর সাথে কথা বলবো, তুই তো আমার কোনো কথাই শুনিস না। তখন রাসেল বলে উঠে, আমি তো তোরেও কইছি যে আমার তেষ্টা কিন্তু এখনো মেটে নাই, আর একটা বিড়িতে আমার হয় না, আমার 1 প্যাকেট লাগে। তখন পেছন থেকে রিকোয়েস্ট করে, আগুনটা ফেলাই দে না ভাই, খাইছিস তো বিড়ি, এবার আমার সাথে একটু গল্প সল্প কর। তখন রাসেল বলে ওঠে যে, খুব জ্বালাইছিস তুই, এখন দূর হ, আর কোনো কথা কইস না। তখন পেছন থেকে আবার বলে ওঠে, তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না, তোরে বললাম যে আমার কথা শুনলে তোর আমি বড় লোক বানাই দিব, তুই তো কিন্তু আমার কথা শুনতেছিস না। তখন রাসেল আবারও বলে ওঠে, তোর কাছ থেকে সাহায্য নিয়ে আমার বড় লোক হইতে হবে না, আমি গরিব আছি, এটাই ভালো আছি। এদিকে রাসেলের ওই বিড়িটাও কিন্তু শেষ হওয়ার পথে। তখন উনি কিছুটা আগুন থাকতে থাকতে আর একটা বিড়ি ধরিয়ে ফেলেন। তখন উনি চিন্তা করেন যে ওই বেল গাছটা কেন এখনো আসছে না। দ্রুত আবার উনি হাঁটা শুরু করেন। একটা পর্যায়ে উনি ওই বেলগাছটি দেখতে পান যে ওই বেলগাছটি খুব বেশি দূরে না, মোটামুটি কাছেই রয়েছে, কিন্তু ওই পর্যন্ত যেতে যেতে এই বিড়িটি হয়তো অবশিষ্ট থাকবে না। উনি ভয় পাচ্ছিলেন, আর ভয় যে শুধু ওই মৃত্যুর ভয় বিষয়টা এরকম নয়, ভয় আরো একটা ভয় উনি পাচ্ছিলেন। সেটি হচ্ছে উনি বুঝতে পারছিলেন যে এখন যদি ওনার কিছু হয়ে যায়, এই দুষ্ট জিনটি ওনার যদি কোনো ক্ষতি করে, ওনাকে মেরে ফেলে, তাহলে ওনার বুড়ি মা এবং তার ছোট বোনের কি হবে? তাদের তো না খেয়ে মরতে হবে, কারণ বাড়িতে উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র তিনি, তার বাবা মারা গেছেন। সুতরাং তিনি আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ আমাকে এই যাত্রায় বাঁচায় দাও, এই দুষ্ট জিনের খপ্পর থেকে আমাকে উদ্ধার করো। এই কথা মনে মনে বলতে বলতে উনি দ্রুত এগোতে থাকেন। উনি যখনই ওই বেলগাছটি পার হয়ে গেছেন, তখনই মনে হচ্ছে ওই বেলগাছটি ঝড়ে ভেঙে পড়বে, এমন একটা অবস্থা। এবং বেলগাছটি যখন উনি পার হয়েছেন, তখন পেছন থেকে প্রচন্ড ক্রোধে কেউ বলে উঠল যে, আজকের মতো তুই বেঁচে গেলি রে, তোর সাথে আমি যত কথা বলেছি, এত কথা এই পথ দিয়ে চলার পথে কোনো পথিকের সাথে আমি বলি নাই। প্রত্যেকে আমাকে ভয় পায়, আমাকে ভয় পাইছেও, কিন্তু তুই একমাত্র আমার ভয় পেলি না, তুই অপমান করলি আমারে ভয় না পেয়ে। এরপর যদি তোকে আমি বাগে পাই, তুই বুঝবি আমি কি জিনিস।
ওদিকে রাসেল যে ভয় পাচ্ছিলেন না তা কিন্তু নয়, কিন্তু সাহস ধরে রেখেছিলেন আল্লাহর নামে। উনিও এখান থেকে দেন ঝেড়ে দৌড়, এক দৌড়ে ওনার যে নৌকা ছিল যেখানে সেখানে চলে যান। তারপর সেখান থেকে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে মাছ ধরার যে সমস্ত সামগ্রী আছে সেগুলো নিয়ে বেরিয়ে পড়েন। প্রিয় লিসেনার্স, নর্মাল লোক হলে কি হতো? এত বড় ভয়ের পরে কেউ কি মাছ ধরতে বেরোতে পারত? নিশ্চয়ই পারত না। উনি মাছ ধরতে বেরিয়ে পড়েন, স্বাভাবিকভাবে উনি মাছ ধরেন, তখন আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটি এই কারণে আমার কাছে ভালো লেগেছে যে এই যে রাসেল যিনি, উনি দায়িত্ববোধের একটি উৎকৃষ্ট প্রমাণ দিয়েছেন যে একজন দায়িত্বশীল মানুষের আচরণ কেমন হবে। উনি এরকম ভয় পাওয়ার পরেও সাহস করে আবারও পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য মাছ ধরতে বেরিয়ে গিয়েছিলেন। সত্যি আসলে দায়িত্বশীল মানুষগুলো মনে হয় এরকমই হয়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে প্রিয় লিসেনার্স। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত 3টি ছোট ছোট ঘটনার সমন্বয়। আর এই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রনি আহমেদ, যার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার কালস্য গ্রামে। ঘটনাটি যেহেতু 3টি ভাগে বিভক্ত, উনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো। তার মধ্যে অধিকাংশ ঘটনাগুলোই আসলে ওনার নিজের প্রত্যক্ষ করা। 2012 সালের একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন। এক্সাক্ট ওই সময় কোন মাস ছিল তার মনে নেই। তখন তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তিনি সেই মাদ্রাসার নামটি আমাকে বলেছেন, সঙ্গত কারণ আমি সেই নামটি বলছি না। তিনি মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে শুনেছিলেন যে পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে যেটাকে সূরাতুল জিন বলা হয়। এই সূরাতুল জিন নাকি 700 বার পাঠ করলে জিনের দেখা পাওয়া যায় এবং জিন বশীভূত হয়। উনি কাউকে কিছু না বলে কোন এক বৃহস্পতিবার দুপুরবেলা থেকে উনি ওই আমলটি শুরু করেন। কারণ পরের দিন পড়া মুখস্থ করে হুজুরকে দেওয়ার ঝামেলা ছিল না, কারণ পরদিন ছিল শুক্রবার। এই কারণে উনি ওই সময়টিকেই বেছে নিয়েছিলেন। মোটামুটি রাত 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো তিনি পড়ে ফেলেছিলেন। এখন বাড়িতে ফিরতে হবে তাকে। উনি যখন বাড়িতে ফিরছিলেন তখন ওনার কোরআন শরীফটা বুকে নিয়ে এবং আরেক হাতে তসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির কাছাকাছি যখন চলে এসেছেন তখন তিনি হঠাৎ করে দেখতে পান যে 10 থেকে 12 ফুট লম্বা একটা মানুষ দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল উজ্জ্বল ভাবে। মোটা মোটা ভ্রু, কয়লার আগুনের মতো 2টি চোখ যেন তাকে সম্মোহিত করে ফেলেছিল। আর তিনি এমন এক ধরনের ড্রেস পরা ছিলেন, ওই ধরনের ড্রেস পরা অবস্থায় কোনো মানুষকে কখনো দেখেননি। ড্রেসগুলো ছিল এমন যে অনেক আগে, 200-300 বছর আগে মানুষ যেরকম লম্বা লম্বা ড্রেস পরত, ওই ধরনের ড্রেস, যেটা এখন আসলে কেউ পরে না। তো এমন পোশাকে একজন দাঁড়িয়ে আছেন। তখন ওই লোকটি তসবিহ ধরা যে হাতটা রয়েছে ওই হাতটা খপ করে চেপে ধরেন এবং বলেন, এই তুই কি পড়তেছিস? যখন এই প্রশ্ন উনি করেছেন তখন এই রনি ভাই তো দিয়েছে সজোরে এক চিৎকার, ভয়ানক এক চিৎকার দিচ্ছেন। ওনার চিৎকারের অনুভূতি যদি ওই লোকটার উপর কাজ করত, যে রনি ভাই বলেছেন যে উনি নিশ্চিত যে ওই লোকটির কানের পর্দা ফেটে যেত, এত জোরে চিৎকার দিয়েছিলেন। ওই চিৎকার দেওয়ার পর ওই লোকটা ওনার হাত ছেড়ে দেয় এবং বলে, যা, চলে যা এখান থেকে, আর কোনোদিন এসব পড়বি না। পড়লে এমনি পড়বি মুখস্থ করার জন্য, কিন্তু যে উদ্দেশ্যে পড়ছিস
সেটা আর কখনো করবি না। ছোট মানুষ, তাই কিছু বললাম না, ছেড়ে দিলাম, যা বাড়িতে যা। ছাড়া পাওয়া মাত্র উনি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়েই পড়ে অজ্ঞান। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি কোরআন শরীফটা বুক থেকে ছাড়েন নাই। পরের দিন ওনার এমন জ্বর হয়েছিল যে 1 মাস পর্যন্ত উনি ভালোই হন নাই। জ্বর কমে বাড়ে এরকম প্রায় 1 মাস উনি ভুগেছিলেন। তো প্রথম ঘটনাটি এতটুকুই ছিল। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সূরা জিন পড়লে জিন হাজির হয় বা আসে, দেখা দেয়, এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এটা সত্য যে হ্যাঁ, জিন দেখা যায় বা হাজির হয়, কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটাতে যেতে হয় এবং ভালো কোনো ওস্তাদের সান্নিধ্যে থেকে এই কাজটি করতে হয়। কেউ আবেগের বশে এই কাজটি যদি করতে যায় তাহলে কিন্তু বিপদ নেমে আসে। উনি যে কাজটি করেছিলেন উনি আবেগের বশে করেছিলেন, ছোট মানুষ হওয়ার কারণে, আর ওই জিনটি ভালো হওয়ার কারণে তার কোনো ক্ষতি করেনি। আর যদি তা না হতো তাহলে অনেক বড় ধরনের ক্ষতি তার হতে পারত। সুতরাং আমি যে এখন বললাম যে হ্যাঁ এই জিনিসটা করলে হয়, আপনারা কিন্তু কেউ এই জিনিসটি করার চেষ্টা করবেন না। তো আশা করছি এই ঘটনা থেকে এতটুকু শিক্ষা ইনশাল্লাহ আমরা পেলাম। চলুন আমরা চলে যাই ওনার দ্বিতীয় ঘটনাতে। দ্বিতীয় ঘটনাটি এই মাদ্রাসাতেই ঘটেছে। আর যখন ঘটনাটি ঘটে তখন ওনার বয়স ছিল 13 বছর। আর এই ঘটনাটি যখন ঘটে মূলত ওই মাদ্রাসাতে একটি ছাত্র ভর্তি হয়েছিল, তার নাম ছিল আব্দুর রহিম। সাধারণত যখন কোনো মাদ্রাসায় ছাত্র ভর্তি হয় তার গার্ডিয়ানরা এসে ভর্তি করিয়ে দিতে যায়, কিন্তু ওই ছেলেটি একাই এসেছিল, এসে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল। আর তার বয়সও ওরকম 13 বছর বয়সী এরকমই ছিল। সে আসার পর থেকে তার কিছু অদ্ভুত আচরণ অনেকের কাছেই লক্ষণীয় হয় আর কি। যেমন সে কারোর সাথে তেমন মিশতো না, কারোর সাথে প্রয়োজন ছাড়া খুব একটা কথাও বলতো না। আর মাদ্রাসার স্টুডেন্টরা যখন খাওয়া দাওয়া করতো ওই খাওয়ার সময় সে যেন কোথাও চলে যেত। তাকে যখন জিজ্ঞেস করা হতো তখন সে বলতো আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। যাই হোক, এবার মূল ব্যাপারে আমরা আসি। ওখানে যে ওস্তাদ ছিলেন ওনাদের কঠোর নিষেধ ছিল যে রাত 11টার পরে কেউ যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় বা কেউ যায়, সাথে কেউ না কেউ যেন সাথে যায়, একা একা যেন না যায়। অনেকে ভয় পায়, এরকম সমস্যা কিন্তু হয়। তো এক রাতে রাত 12টা তখন বাজে, তখন এই যে রনি ভাই, ওনার মাদ্রাসারই এক বন্ধু, তার নাম হলো মারিফুল, তাকে ঘুম থেকে ডেকে নিয়ে ওয়াশরুমে যান। যখন ওনারা দরজা খুলবেন মাদ্রাসার দরজা, তখন দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। তো দরজা খুলে ওনারা বাইরে বের হয়ে গেছেন। ওয়াশরুমের কাছে গিয়ে তো দুজনের চক্ষু ছানা বড়া। ওয়াশরুমে যাওয়ার সময় কিন্তু পাশে মসজিদ পড়ে। তারা খেয়াল করেন মসজিদের বারান্দায় ওই আব্দুর রহিম বসে কোরআন তেলাওয়াত করছে। তো টয়লেটে যখন তারা এসেছিলেন যারা যখন বের হয়েছিলেন, মাদ্রাসার দরজা তো বন্ধ ছিল, তাহলে ও কোন দিক দিয়ে বের হলো? হতে পারে আরো তো দরজা আছে, সেদিক দিয়ে বের হতে পারে। কিন্তু তারা যখন বের হয়েছিলেন তখন আসার সময় খেয়াল করেছিলেন যে ওইখানে আর একজন স্টুডেন্ট আছে, একটু সিনিয়র, তার নাম হলো আব্দুল আওয়াল। তার পাশে আর একটা বেডে ওই আব্দুর রহিম ঘুমাতো। তারা দেখেছিলেন যে ওই আওয়াল ভাইয়ের পাশে ওই আব্দুর রহিম ঘুমিয়ে আছে। তাহলে একই ব্যক্তি দুই জায়গায় কিভাবে আসলো, এটা দেখে ওনারা খুব অবাক হয়েছিলেন। পরে ওয়াশরুম থেকে ফেরার পথে আব্দুর রহিমকে তারা ডাক দিয়ে বলে, তুমি এখানে আসলা কিভাবে? কিন্তু এই দুইজনে তাকে মাদ্রাসার মধ্যে ঘুমাতে দেখেছিলেন, এই ব্যাপারটা ওই সময় তাকে বলেনি। এই কথার উত্তর না দিয়ে আব্দুর রহিম তাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছিল, বলছে, ভাই রাত 11টার পর তো একা একা বের হওয়া নিষেধ,
তোমরা কিন্তু হুজুরে বলো না, তাহলে কিন্তু আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে। তখন তারা বলে ঠিক আছে, আমরা বলবো না, কিন্তু তুমিও কিন্তু রাত্রেবেলা একা একা বের হয়েও না এভাবে, যেহেতু নিষেধ আছে, নিশ্চয়ই সকলের ভালো আছে এর মধ্যে, এই জন্য নিষেধ করেছে। কিন্তু সমস্যা হলো কি, যে পরবর্তীতে এই রনি আহমেদ ভাই তার কথা রাখলেও তার সাথে থাকা যে বন্ধু মারিফুল, সে কিন্তু কথা চেপে রাখতে পারে নাই। সেই ঘটনার বৃত্তান্ত মাদ্রাসার অনেকের কাছেই প্রকাশ করে দেয়। এই ব্যাপারটা তিনি যখন প্রথমে একজনকে বলে খবরদার তুই কাউকে বলবি না, ও আবার আর একজনকে বলে যে এই খবরদার এই কথা তুই কাউকে বললি না। এইভাবে এক কান দুই কান হইতে হইতে মাদ্রাসার অনেকেই বিষয়টা জেনে যায়। কিন্তু সবাই যে বিষয়টা জানতো এটা কিন্তু ওই আব্দুর রহিম বুঝতে পারেনি তখনও। এর কয়েকদিন পর ওনাদের মাদ্রাসার সবচেয়ে সিনিয়র যে ভাই ছিলেন স্টুডেন্ট, তার নাম হলো ইমরান ভাই, তিনি এই বিষয়টি মাদ্রাসার যিনি উস্তাদ ছিলেন তার কাছে ব্যাপারটা বলেন, এবং তিনি এটাও বলেন যে এটা শোনার পর এই ইমরান ভাই নিজেও পরীক্ষা করে দেখেছেন যে ঘরের দরজা বন্ধ থাকা অবস্থায় রহিম বের হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। যাই হোক, হুজুর উনি যেটি করেন, ওই ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন আজ রাত্রে কেউ কিন্তু ঘুমাবা না, ঘুমের ভান করে পড়ে থাকবা, আজকে আব্দুর রহিম কি করে এটা আমরা দেখব এবং তাকে হাতে নাতে ধরব। রাত 9:30টার দিকে মাদ্রাসায় খাওয়ার জন্য ছুটি দেওয়া হয়। মোটামুটি 10:30টার মধ্যে সবাই শুয়ে পড়ে এবং ঘুমের ভান করে পড়ে থাকে। ছোট অল্প কয়েকজন ছাড়া প্রায় সবাই শুয়ে শুয়ে জেগেছিল এবং রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল কি ঘটে, রহিম কি কাণ্ড করে, এটা সরাসরি আমরা প্রত্যক্ষ করব। ঠিক রাত 1টার দিকে, যখন এর মধ্যে কিন্তু কয়েকদিন পর ঘুমিয়েও গেছে শুয়ে থাকতে, তখন এই রনি আহমেদ ভাইয়েরও চোখ প্রায় লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলোতে স্পষ্টভাবে দেখতে পান যে রহিমের বিছানা থেকে একটা ছোট্ট আলো প্রকাশিত হচ্ছে এবং আস্তে আস্তে ওই আলোটা ছড়াচ্ছে এবং এই আলোটা একটা মানব আকৃতি ধারণ করেছে এবং ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি প্রথমে মনে করেছিলেন শুয়ে শুয়ে হয়তোবা ঘুম জড়িত চোখে উনি ভুল দেখছেন, কিন্তু পাশে ওনার যে বন্ধু শুয়েছে মারিফুল, সেও কিন্তু জেগেছিল। খেয়াল করেন যে সেও জেগে আছে। তখন তাকে একটা খোঁচা দেন, যেই কিরে, তখন ওই মারিফুল ইশারায় চুপ থাকতে বলে। আশ্চর্যজনক ব্যাপার হলো যে রহিমের দেহটা তখনও কিন্তু শুয়ে থাকতে দেখছে, কিন্তু ওইখান থেকে ওই আলোটা আস্তে আস্তে দরজার দিকে যাচ্ছে। মানব আকৃতিযুক্ত আলোটা যখন দরজা ভেদ করে বেরিয়ে গেল, তখন ইমরান ভাই আর আব্দুল আওয়াল ভাই সবাইকে অবাক করে দিয়ে তাদের বেডের তোষক দিয়ে ঘুমন্ত যে রহিম, যে বডিটা রয়েছে, এই রহিমের শরীর উপর চেপে ধরেন। আর এর মধ্যে তাদের যে হুজুর ওস্তাদ রয়েছে, রুমের মূল লাইটটা জ্বালিয়ে দেন। পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল। আর অধীর আগ্রহ সবাই অপেক্ষা করছিল যে এই ইমরান ভাই আর আব্দুল আওয়াল ভাই তোষকের নিচে কি আছে এটা দেখার জন্য। তারা যখনই তাদের তোষকটা সরায়, যেটা দিয়ে আব্দুল রহিমের বডিকে চেপে ধরেছে, তখন দেখে যে এর নিচে কিছু নেই। অবাক কাণ্ড, তোষক দিয়ে চেপে ধরলো, নিচে সলিড কোন একটা বস্তু আছে এরকম জিনিস তারা ফিল করলো, এখন দেখে কিছুই নেই। এই ঘটনার পর থেকে আব্দুর রহিমকে আর কখনো দেখতে কেউ পারেনি। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় আমার একটা কথা বলার আছে। সেটা হলো, আমি যখন রনি আহমেদ ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম, তখন আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছিলাম তাকে যে ওনার মাদ্রাসার হুজুর খুবই গর্হিত একটা অপরাধ করেছেন। এই অপরাধের আসলে ক্ষমা নেই। কি কারণে ক্ষমা নেই? উনি যখন একজনের মাধ্যমে জেনেছিলেন যে এমন কোন স্টুডেন্ট তার আচরণে অস্বাভাবিকতা রয়েছে, সে জিন হতে পারে, তার উচিত ছিল যে আব্দুর রহিমকে ডেকে বিষয়টা বলা, তোমার বিষয়টা তো এরকম প্রকাশিত হয়ে যাচ্ছে, তুমি চলে যাও। এটা করা উচিত ছিল। তা না করে কোনো একটা জিনকে
এইভাবে মানুষের সামনে প্রকাশিত করা, এটা কিন্তু খুবই একটা অন্যায় কাজ। স্টুডেন্টরা ছোট মানুষ, তারা বোঝে নাই, কিন্তু হুজুর কিন্তু তিনি তো জ্ঞানী মানুষ, তার বোঝা উচিত ছিল। এতে কি হয় যে ওই জিনের যে আত্মীয় স্বজনরা আছে, ওরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ক্ষতি করে। আমি জানি না যে ওই হুজুরের পরবর্তীতে কোনো ক্ষতি হয়েছিল কিনা, কিন্তু এই ঘটনাটা যেভাবে ঘটেছে, এটি কিন্তু ক্ষতি হওয়াটাই খুবই স্বাভাবিক। আর এভাবে মানে কারো পরিচয় প্রকাশ করে দেওয়া উচিত না। আমি কিন্তু এমন ঘটনা পেয়েছি যে হুজুরের কাছে যখন এসে সব স্টুডেন্টকে বলেছে, খবরদার এটা নিয়ে কেউ কোনো কথা বলবো না, আমি ওর সাথে কথা বলবো, ওকে চলে যেতে বলবো। তিনি বলেছেন এবং চলেও গেছে সেই জিন। কিন্তু এইভাবে কাউকে হেনস্থা করার উদ্দেশ্যে, হাতে নাতে ধরার উদ্দেশ্যে এরকম কাজ করাটা মোটেও ঠিক নয়। এটা একটা অপরাধ। এটা ভুল না, ভুল বলা যাবে না, এটা একটা অপরাধ। যাই হোক, হয়তোবা উনিও বুঝতে পারেননি করে ফেলেছেন কোনো কারণে, কিন্তু জিনেরা কিন্তু এই বিষয়গুলো খুব নেগেটিভলি নেয় এবং এর প্রতিশোধ নেয় তারা। আমরা চাইবো যে এই ধরনের ঘটনা যদি আমরা কখনো প্রত্যক্ষ করি, কারোর মধ্যে এই ধরনের কোনো বিষয় আমরা প্রকাশিত হতে দেখি, বিষয়গুলো তাকে বলবো, সে যদি জিন হয় সে চলে যাবে, কিন্তু সকলের সামনে তাদেরকে দৃশ্যমান করার চেষ্টা করব না। এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে। চলুন আমরা চলে যাই রনি আহমেদ ভাইয়ের পাঠানো ঘটনার তৃতীয় পার্টে। ঘটনার 1 বছর পরের কথা, মানে এই ঘটনা যখন ঘটছে এর 1 বছর পরের কথা। দিনটা ছিল শুক্রবার, সকাল 7টা পর্যন্ত ক্লাস হয়ে পরে ছুটি হয়ে যায়। আর ওই দিন ছুটি দিয়ে হুজুর একটু বাইরে গিয়েছিলেন। এর মধ্যে এই রনি আহমেদের যে বন্ধু মারিফুল সহ 6 থেকে 7 জন বন্ধু গল্প করছিলেন। হঠাৎ করে মারিফুল চেঁচিয়ে উঠে বলল, এই আমার মাথায় কে মারল? রনি আহমেদ ভাই উনি কিন্তু মারের আওয়াজ শুনলেও কে মেরেছে এটা দেখেন নাই। ভেবেছিলেন ওনাদের মধ্যেই হয়তো কেউ দুষ্টমি করেছে, তাই ব্যাপারটা কেউ পাত্তা দেয়নি। কিন্তু 4-5 মিনিট যেতে না যেতেই দেখলেন যে মারিফুল শুধু চেঁচাচ্ছে আর বলছে, আমারে মাইরে ফেলাইলো, আমারে বাঁচাও। ওনারা সবাই অবাক হয়ে দেখছেন যে ওর নাকে মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন, কিন্তু আঘাতকারীকে আবিষ্কার করতে পারছিলেন না। আঘাতের আওয়াজ শুনছেন, চিহ্ন দেখছেন, অথচ আঘাতকারীকে কেউ দেখতে পারছিলেন না। এখন কিভাবে তারা সাহায্য করবেন সেটাও কেউ বুঝতে পারছিলেন না। এর মধ্যে দেখতে পেলেন মেঝের উপর দিয়ে ওকে কেউ যেন টেনে হিচড়ে দরজার দিকে নিয়ে যাচ্ছে। বুঝতেই পারছিলেন না যে এর থেকেও মানে বুঝতে পারছেন যে কি হতে যাচ্ছে। আর এর থেকে অবাক করা কোনো জিনিস যে সামনেও আছে সেটাও তাদের চিন্তা ছিল না। তারা দেখতে পান মারিফুল যখন দরজার প্রায় কাছে পৌঁছে গেছে, তখন সে ধীরে ধীরে শূন্যে ভেসে উঠেছে। মারিফুল যখন চিৎকার করে বলল যে আমারে লইয়া গেল, আমারে লইয়া গেল, তখন উনি সহ মানে এই রনি আহমেদ ভাই সহ আরো কয়েকজন বন্ধু দৌড়ে গিয়ে তার 2 হাত 2 পা ধরে টেনে থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু কি পরিমাণ শক্তি যে ওকে টানছিল তা দেখতে না পারলেও তার শক্তি তারা অনুভব করেছিলেন। ইতিমধ্যে ভাগ্য ভালো কি হয়, ওই হুজুর চলে আসে। উনি এই ঘটনা দেখে তো মানে খুবই বিস্মিত হয়ে যান, আরে কি হচ্ছে, কিছুটা উনি বুঝতে পারেন। তখনই উনি পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত পড়া শুরু করে দেন এবং বারবার যখন ফু দিচ্ছিলেন, আস্তে আস্তে কি হয়, মারিফুল মাটিতে আস্তে আস্তে নেমে আসে শূন্য থেকে। মারিফুল খুব অসুস্থ হয়েছিল, তো সুস্থ হতে প্রায় 1 সপ্তাহ লেগেছিল। আর সুস্থ হওয়ার পর মারিফুল ওই মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, মাদ্রাসা কেন্দ্রিক অনেকেই ঘটনা শুনতে চান। তা আমার মনে হয়েছে যে রনি ভাই আমাদেরকে যে 3টি ঘটনা পাঠিয়েছেন, মাদ্রাসায় এই ঘটনাগুলো হরহামেশাই ঘটে। অনেকেই ঘটনা শুনতে চান, এই কারণে এই ঘটনাগুলো আপনাদেরকে ইনশাল্লাহ শোনালাম। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আর এই 3টি ঘটনার মধ্যে মধ্যবর্তী যে ঘটনাটা,
আব্দুর রহিমের ঘটনাটি, এটি সম্পর্কে আমি বিস্তারিত বলেছি। আশা করছি যে যদি কারো মধ্যে এই ধরনের কোনো চিহ্ন প্রকাশিত হতে আপনারা দেখেন, তাহলে খুব গোপনে তাকে বিষয়টা বলে দেবেন। এটাই সমাধান, এটাই সকলের জন্য ভালো। আর প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে, সেখান থেকে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।